সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়েছি না কেন, একটা কমন কোশ্চেন ছিল যে আপনারা যে টেকনোলজি শিখাচ্ছেন এগুলো দিয়ে আসলে চাকরি হবে কিনা। হবে কিনা। তো এমন কোন গল্প কি আপনার আছে যেটা শেয়ার করার মতো, যেটা আপনাকে ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে? ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে খুব দ্রুত উপরে উঠছে, ঠিক তত দ্রুতই আবার ভেঙেও পড়ছে। আপনার কিছু ভিডিও দেখেছি আমি ইউটিউবে, সেখানে আপনি বলেছেন আপনি 21 বছর বয়স থেকে আর্নিং শুরু করেছেন। তো অল্প বয়সে শিখা যায়, আর অল্প বয়সে আর্নিং করা যায়। তো পেমেন্ট এবং ডলার যে ট্রান্সফারের সমস্যা, এটা তো এখনো আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ। 56% ফ্রিল্যান্সার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে। সবাইকে স্বাগতম নিউ ভিউ এর আজকের ডায়ালগ পর্বে। আমি সাদিয়া শারমিন। আর আজ আমাদের সঙ্গে আছেন এমন একজন অনুপ্রেরণাদায়ী নারী, যিনি একাধারে চিকিৎসক, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর বাংলাদেশের অগ্রযাত্রার পথিকৃৎ। ডাক্তার তানজিবা রহমান, চেয়ারম্যান বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি। তিনি শুধু একজন ডেন্টাল সার্জনই নন, বরং একজন সামাজিক উদ্যোক্তা, যিনি দেশের তরুণ প্রজন্ম এবং নারীদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করার জন্য অনেক দিন ধরে কাজ করে যাচ্ছেন। ডাক্তার রহমান, আপনাকে নিউ ভিউ এর আন্তরিক স্বাগত। আপনাকেও আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমরা একটু ব্যক্তিগত একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে আপনি এই যে বিএফডিএস এর যে নেতৃত্ব আপনি গ্রহণ করলেন, এটার আসলে পেছনে আপনার কি অনুপ্রেরণা কাজ করছিল? আমি যদি একটু শুরু থেকে বলি যে 2014 সাল বা 16 সালের দিকে আমরা চাইল্ড প্রোগ্রামিং নিয়ে কাজ করতাম, আচ্ছা। বাচ্চাদের শিশুর প্রোগ্রামিং নিয়ে। তো শুরুর দিকে যখন আমরা প্রোগ্রামিং নিয়ে সারা বাংলাদেশে ক্যাম্পেইন শুরু করি, তখন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়েছি না কেন, একটা কমন কোশ্চেন ছিল যে আপনারা যে টেকনোলজি শিখাচ্ছেন এগুলো দিয়ে আসলে চাকরি হবে কিনা। হবে কিনা। তো এই চাকরির উত্তর খুঁজতে আমরা তখন শুরু করলাম যে আসলে অ্যাপ্রোপ্রিয়েট ক্যারিয়ার গাইডলাইন যেটা আসলে আমাদের তরুণ প্রজন্ম এবং শিশুদের দেওয়া উচিত, সেটার জন্য ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট অপশন। যে আপনি পুরা বিশ্বকে ওর হাতে তুলে দিলেন। Right. সেইখান থেকে শুরু করতে যে নিজেরও পথ চলা শুরু, নিজেরও কাজ শুরু, সবকিছু মিলিয়ে আসলে অনুপ্রেরণাটা ওখান থেকেই যে আমাদের দেশে আসলে অনেক কিছু হয়, কিন্তু আমাদের দেশের দিন শেষে আমাদের গোলটা যে আমি আসলে চাকরি করব না উদ্যোক্তা হব, এই গোলটা আমাদের প্রজন্ম জানে না। সো ওইটা নিয়ে কাজ করতে যেই এই জায়গাতে আসা এবং বিএফডিএস এর পথ চলা শুরু। আচ্ছা, অশেষ ধন্যবাদ। বর্তমানে আসলে আমরা যেটা দেখছি যে বাংলাদেশে ফ্রিল্যান্সিং যে খাতটা, এটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ। তো আপনার দৃষ্টিতে ফ্রিল্যান্সার, মানে যারা ফ্রিল্যান্সার, তারা আমাদের যে ডিজিটাল ইকোনমি, এটাতে আসলে তারা কিভাবে অবদান রাখছে বলে আপনার মনে হয়, বা আদৌ রাখতে আসলে পারছে কি? হ্যাঁ, যদি বলেন যে রেমিটেন্স খাতে হুম আমরা হুম। যেটা বলি যে রেমিটেন্স যোদ্ধা, একটা রাইট। রেমিটেন্স যোদ্ধা যারা দেশের বাইরে থাকে, আর ফ্রিল্যান্সাররা হচ্ছে এমন রেমিটেন্স যোদ্ধা যারা দেশে থেকে দেশে বৈদেশিক মুদ্রা বৈদেশিক নিয়ে মুদ্রা আসেন। আনছে। Right. হ্যাঁ, এবং ডিজিটাল রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে আসলে দেশে প্রচুর টাকা আসে। সেটা আইডেন্টিফাইড ওয়েতে খুব কম দেখা গেলেও নন আইডেন্টিফাইড ওয়েতে এটার ভলিউম অনেক বেশি। হুম। আচ্ছা। আমরা যেটা আসলে বলি যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং সেক্টরটা আসলে খুব দ্রুত উপরে উঠছে, ঠিক তত দ্রুতই আবার ভেঙেও পড়ছে। আমরা আসলে সাস্টেনেবল ক্যারিয়ার হিসেবে ফ্রিল্যান্সারকে যদি চিন্তা করি, তো প্রতি বছর দেখা যায় যে 1 থেকে 1.5 লক্ষ নতুন ফ্রিল্যান্সার জয়েন করে মার্কেট প্লেসে, এবং নিয়ার অ্যাবাউট 60 থেকে 65 হাজার ফ্রিল্যান্সার বের হয়ে যায় মার্কেট প্লেস থেকে বা ব্যান হয়ে যায়। আচ্ছা। তো এটার খাতের মানে কিছু কিছু জিনিস আছে যেসব সম্পর্কে নলেজ না থাকার কারণে আমাদের ফ্রিল্যান্সাররা আসলে খুব বেশি একটা ভালো করছে না। এবং আমরা বলবো যে আমরা আসলে সংখ্যাগত দিক দিয়ে কিন্তু অনেক এগিয়ে, বাট আর্নিং এর দিক দিয়ে কিন্তু আসলে এগিয়ে না। তো আপনি, মানে আমার যেটা জানতে ইচ্ছে হচ্ছে যে আপনি তো নিশ্চয়ই অসংখ্য ফ্রিল্যান্সারদের গল্প অবশ্যই শুনেছেন, অবশ্যই দেখেছেন, এবং খুব কাছ থেকেই হয়তো হয়তো আপনার কাছ থেকে ট্রেনিং, বা আপনার আপনার দ্বারা তো আসলে অনেকে ইন্সপায়ার্ড। তো এমন কোন গল্প কি আপনার আছে যেটা শেয়ার করার মতো, যেটা আপনাকে ব্যক্তিগতভাবে খুব অনুপ্রাণিত করেছে বা প্রভাবিত করেছে? এমন কেউ আছে কি? আমি একটা মানে একটা খুব সাধারণ একটা গল্প বলি। সেটা হচ্ছে যে আমি মধ্যে একটা টাইমে স্কুলের টিচার ছিলাম, এবং আচ্ছা। আমার একটা স্টুডেন্ট
আহ, ওকে আমি ক্লাস 8-9 এর দিকে পেয়েছি। আহ, ও আমার এরপরে ও আমার ফেসবুক ফ্রেন্ড বেশ কয়েক বছর ধরে। তো লাস্ট কয়েক মাস আগে ও আমাকে হঠাৎ করে মেসেঞ্জার একটা জিনিসে নক দিল, দিয়ে বলতেছে যে মিস আপনার সাথে একটু কথা বলতে পারি, আপনার টাইম হলে আমি একটা কল দিতে চাই, আমার অনেক ভয় লাগে তো আপনাকে কল দিতে পারি না। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে কল দাও। কল দেওয়ার পরে ফোন ধরার পরে আমার যেটা জানা হলো যে আমার এই স্টুডেন্ট আমাকে বেশ কয়েক বছর ধরে ফলো করছে এবং গ্রাফিক্স ডিজাইনের শেষ করে সে ইউআই ইউএক্স ডিজাইনের উপর কাজ করছে। এবং ও আমাকে বলছে যে আপু কি মিস আমি আমার পার্টনার মিলে একটা ছোট্ট কোম্পানি দিয়েছি, আপনি বাহ। দেখতে আসবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা ক্যারিয়ার নিয়ে চিন্তা করি কিন্তু অনেক পরে। এই যে ওর যে আমাকে দেখে শিখা যে না এত অল্প বয়সে শিখা যায়, আর অল্প বয়সে আর্নিং করা যায়, মানে এটা সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ ওর বয়সটা কিন্তু খুব বেশি না, মাত্র 22 বছর এখন। আচ্ছা। আহ, মানে আমি খুব মজা পাইছি যে ও আসলেও ফ্রিল্যান্সিং করে এখন অফিস চালাচ্ছে। তো এটা আসলে পাওয়ার বিষয়। না, ঠিক আছে, হয়তো সে আপনার তো আমিও আপনার কিছু ফলো করেছিলাম, আপনার কিছু ভিডিও দেখেছি আমি ইউটিউবে, সেখানে আপনি বলেছেন আপনি 21 বছর বয়স থেকে আর্নিং শুরু করেছেন। আপনার সেই গল্প তো আপনার স্টুডেন্ট হিসেবে সে 22, মোটামুটি বেশ ভালোই প্রভাবিত আপনি করতে পেরেছেন বলতে হবে। ঠিক আছে। তো শুনে খুব ভালো লাগলো। আমরা পরের প্রশ্নে চলে যাই, যে সেটা হচ্ছে যে আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ভবিষ্যতে যে ফ্রিল্যান্সিং জগৎ, সেখানে এই যে আপনি বলছিলেন আমাদের বাংলাদেশের অনেক পিছিয়ে আছে, তো সেখানে আসলে ইন্টারন্যাশনালি বলেন বা আমাদের দেশের যারা আছে, তাদের আসলে কোন স্কিল গুলো আপনার কাছে মনে হয় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বা যে যে জিনিসটা আসলে একটু ওদের ইমপ্রুভ করা, বা আরো ট্রেনিং যদি আমরা ব্যবস্থা করতে পারি, বা আরো ইনস্টিটিউট, মানে আপনি এই বিষয়ে কি মনে করেন? আমি যেটা বলবো যে বাংলাদেশে আসলে বেসিক কয়েকটা সাবজেক্ট ছাড়া আমাদের দেশে ফ্রিল্যান্সিং এর কোনো ধরনের ট্রেনিং সরকারি বা বেসরকারি খাতে হয় না। আমি বেসিক্যালি যে জিনিসটা এত বছর ধরে ফাইট করছি অ্যাসোসিয়েশন থেকে বা সোসাইটি থেকে, সেটা হচ্ছে যে যে সাবজেক্টে পড়ালেখা করেছেন, ধরেন আপনি বাংলাতে পড়ালেখা করেছেন বা আপনি ম্যাথে পড়ালেখা হুম। করেছেন বা আপনি অ্যাকাউন্টিং এ পড়ালেখা করেছেন বা হয়তো আপনি ইংলিশে পড়ালেখা করেছেন, সেই সাবজেক্টের কিন্তু একটা টেকনো ভার্সন আছে। সেই সাবজেক্টে যদি আপনি ওকে। ফ্রিল্যান্সিং করেন আপনার আর্নিং কিন্তু অন্যান্য সাবজেক্টের আর্নিং থেকে বেশি হবে। এবং আহ, আমরা যেটা করি সেটা হচ্ছে যেখানে অনেক বেশি কম্পিটিটর, অনেক বেশি বিডার মার্কেট প্লেসে, সেই জায়গাগুলোতে আসলে কাজ করতে এন্ট্রি নিচ্ছি। বাট যে জায়গাতে আসলে কাজ কাজ অনেক বেশি বাট জনবল কম, সেই সব জায়গাগুলোতে কিন্তু আমরা যাচ্ছি না। আমরা চিন্তা করি যে সহজে কি শেখা যায়, কিন্তু হুম। এটা চিন্তা করি না যে একটু কষ্ট করে শেখার পরে কিন্তু লাইফটা অনেক স্মুথ হবে এবং অনেক চেঞ্জ সাস্টেনেবিলিটি হয়ে রেট যাবে। অনেক বেশি হাই হবে। হুম হুম। তো ওই জায়গাগুলোতে এখনো কিন্তু বাংলাদেশ যেতে পারে নাই। এবং আমি এটা বলবো যে 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 সাবজেক্টে পড়ালেখা করছেন সেই সাবজেক্টের টেকনো ভার্সনটা যদি আপনি না শিখেন এবং আপনার ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের ডিমান্ড যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি সামনে আগাতে আপনার জন্য কষ্ট হবে এবং ক্যারিয়ার প্ল্যান করতে কষ্ট হবে। এই যে যেটা আপনি বললেন যে প্রত্যেকটা সাবজেক্টের টেকনো ভার্সন, তো এই জিনিসগুলোর যে আসলে ডিটেইলস বা এই ইনফরমেশন গুলো আসলে এগুলো কোথায় পাওয়া যায় বা কিছু, সেটার কি আলাদা কোনো ওয়েবসাইট বা এরকম আহ আছে যে ওরা জানতে পারে যে আসলে আচ্ছা? যদি আমরা বলি যে আসলে আম, ওই জায়গাটাতে আমরা কিছুটা কাজ করি, আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করে থাকি, সাথে বিভিন্ন টাইপের ন্যাশনাল ইউনিভার্সিটি ইউজিসির সাথে কাজ করছি। কিন্তু কেউ যদি মানে জানতে চায়, আমি বলবো যে দুনিয়াটা তো ওপেন বুক এখন, কারণ আপনার হাতে একটা আমার ইন্টারনেট সহ হ্যাঁ। ডিভাইস আছে, তার মানে রাইট। আপনি সব জানতে পারবেন। সো আপনি যদি আপওয়ার্কে ঢুকে আপওয়ার্কে জব ফাইন্ড করতে যান, দেখবেন 1023টা সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং আছে। আপনি আচ্ছা। নিজেই চেষ্টা করে বের করতে পারবেন যে এই সকল সাবজেক্টের উপর ফ্রিল্যান্সিং করতে হলে আসলে কি কি ক্রাইটেরিয়া দরকার। এবং শিখার জায়গাটা এখন ইন্টারনেট অনেক বেস্ট। সো মানে ইন্টারনেটের দুনিয়াটা যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, আমরা যেটা বলি হ্যাঁ, যে আপনার সেইটাই। মোবাইলে 10% যদি আপনি ঠিক করে ইউজ করতে জানেন, তাহলে কিন্তু অনেক কিছু করা যায়। বলা যায়। ধন্যবাদ। আচ্ছা। ফ্রিল্যান্সিং তো বাংলাদেশের এখন তরুণ এবং নারী সবার জন্য একটা সম্ভাবনার ক্ষেত্র, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, সবাই চেষ্টা করছে যে যতটুকু পারছে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন যে এই খাতটা আসলে
কতটা বাস্তবিকভাবে নারীর ক্ষমতায়ন, আমরা যেটা এখন তো এটা নিয়ে আমরা অনেক চর্চা করি, নারীর ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন, এই দুটো ক্ষেত্রেই কতটা ভূমিকা রাখছে এই ফ্রিল্যান্সিংটা সত্যিকার অর্থে আচ্ছা, বাস্তবিকভাবে? আমাদের ক্ষেত্রে যদি আমরা বলি যে নারীর উন্নয়নের যে জায়গাটা, হ্যাঁ, আহ, দিন শেষে সবকিছু কাজ শেষ করার পরে নারী আসলে এই কাজটা করতে পারতো, কিন্তু আচ্ছা। আমাদের ক্ষেত্রে যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমরা চ্যালেঞ্জিং জব গুলা বেছে নিতে পারি না দেখেই কিন্তু আমরা উইমেনরা পিছানো। ফ্রিল্যান্সিং কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জিং জব, কারণ আপনাকে আর কিছু হোক আর না হোক ভালো দক্ষ হতে হবে। খুব বেসিক স্কিল দিয়ে যে এখন অনেক কাজ পাওয়া যায় এটা বললে আসলে ভুল হলো। কিন্তু আপনি যদি আহ আপনার যে, আমরা দেখি যে আমরা সন্তানদেরকে কিন্তু মাস্টার্স বা এই পর্যন্ত সবসময় পড়ায়। এই মানে আমরা চেষ্টা করি যে ন্যাশনাল ইউনিভার্সিটির আওতাতেও যেন আমার সন্তানটা অনার্স বা মাস্টার্স অনার্স পাশ করে। মাস্টার্স করে, রাইট। এরপরে একজন নারীর সবচেয়ে বড় নারিশমেন্টের যে জায়গাটা সেটা হচ্ছে যে আমাকে করতে পারতে হবে। আমি নিজেও যেমন ডেভেলপ হব তেমন আমি আমার আশেপাশের জোনাল ডেভেলপমেন্টও করব। কিন্তু আসলে সেই জায়গাটাতে কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস এবং শেষ পর্যন্ত কম্পাটিবিলিটি তৈরি করার ক্ষেত্রে আমরা নারীদেরকে খুব একটা বেশি দেখি না ফ্রিল্যান্সিং এ, কারণ যেহেতু চ্যালেঞ্জিং জব, নারীরা সাধারণত চায় অফিসিয়াল ডেস্ক জব। এটা অফিসিয়াল ডেস্ক জব হলেও এইখানে আপনি এটা একদম ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন যে আপনি দেশে বসে আছেন, আপনার সহস্র মাইল দূরে একটা ক্লায়েন্ট আছে, হ্যাঁ, তাকে ম্যানেজ করতে হবে। এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা আসলে হয় যে অনেক নারীর অনেক ভালো স্কিল থাকে, কিন্তু যেটা বেস্ট থাকে না সেটা হচ্ছে কমিউনিকেশন পাওয়ার এবং বিজনেস ডিলিং। এই জিনিসটার জন্য কিন্তু আমরা আহ, মানে সারা যদি বলি যে আমাদের 65% তরুণের মধ্যে দেখা যায় যে দেশের বাইরের কম্পাটিবল স্কিল আছে 25%-এর মধ্যে, বাট যেটা নাই সেটা হচ্ছে যে কমিউনিকেশন পাওয়ার এবং বিজনেস ডিলিং। এই জায়গাগুলোতে কিন্তু আমরা এখন আসতে পারিনি, যার কারণে যত স্মুথ হওয়ার কথা ছিল ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে লাইফ স্টাইলটা তত স্মুথ না, যেমন নারীদের ক্ষেত্রে তেমন ঠিক সিমিলার ওয়েতে আমাদের আহ, যুবকদের যুবকদের ক্ষেত্রে। ক্ষেত্রে। তো আপনার ইনস্টিটিউট বিএফডিএস থেকে কি এটার জন্য আপনারা এই যে যাতে এটাকে একটু নারীদেরকে অগ্রগতির ক্ষেত্রে কাজ করতে পারেন, বা ধরেন যে কিভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা যায়, এটা ঠিক বলেছেন যে কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখনো আমরা আসলে কমিউনিকেশন স্কিলের জন্য অনেক অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছি, শুধু ফ্রিল্যান্সিং আরো অনেক জায়গাতেই। তো এইটার জন্য কি আপনারা আপনাদের ইনস্টিটিউট থেকে কোনো রকম কোনো কিছু করা হচ্ছে কিনা? আমরা এখন আস্তে আস্তে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট, হুম। কারণ আমরা জানি যে আমাদের হোল মানে গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টের 60% স্টুডেন্ট হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি। সো এবং আমরা দেখি যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও যে পরিমাণ ফ্রিল্যান্সার আছে তার ভিতরে 56% ফ্রিল্যান্সার কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছে। সো ন্যাশনাল ইউনিভার্সিটিকে টার্গেট করে ওদের ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু কাজ প্ল্যান করছি, আচ্ছা। এবং আমরা আগেও করছিলাম এখনো করছি। আহ, তবে ম্যাসিভ লেভেলে আসলে কমিউনিকেশন বা বিজনেস ডিলের জন্য যেতে হলে ইউজিসি বা বাকিদের পারমিশন লাগবে, সেটা আসলে আহ, এখন এই মুহূর্তে হয়তো হবে না, কিন্তু আশা করছি হয়ে যাবে। আচ্ছা, তার মানে গভর্নমেন্ট থেকে একটা সাপোর্ট পাওয়ার একটা আশা আপনারা মানে হ্যাঁ, আছে? মানে আপনার শিক্ষা ব্যবস্থাতে প্রেজেন্টেবল স্কিল, কমিউনিকেশন স্কিল, এই ধরনের সফট স্কিল নিয়ে আসতে হবে যেগুলো হ্যাঁ, আমাদের শিক্ষা এক্স্যাক্টলি। ক্ষেত্রে নাই। আমি এই যে লাইফের 4 বা 5 বছর পড়ালেখা করছি, আমি যদি এটার ভিতরে না শিখি তাহলে আসলে শিখার সময়টা কিন্তু আমার কাছ থেকে চলে গেল। কারণ ওই সময়টাতে অ্যাডাপটিভ, মানে যে কোনো জিনিসের অ্যাডাপ্টেশন রেট অনেক হাই। আর একটু বয়স হয়ে গেলে কিন্তু অ্যাডাপ্টেশন রেট আস্তে আস্তে কমতে থাকে। সো অ্যাডাপ্টেশন রেট যখন সবচেয়ে হাই থাকছে ঠিক ওই সময়টা ওদেরকে অ্যাডাপ্টেবল স্কিল গুলো দিতে হবে। এবং আমরা বলি না যে একটা ছোট বাচ্চাকে যদি আপনি ল্যাঙ্গুয়েজ শেখান ও খুব তাড়াতাড়ি শিখবে, শিখে যাবে। সেখানে যদি আপনি বেশ অনেকটা সময় পার হয়ে যান তারপরে ল্যাঙ্গুয়েজ শেখান তাহলে তো আসলে ধরতে সময় লাগবে। তো আমাদের মানে আমরা সবকিছু মিলায় যদি আর্লি স্টেজে শুরু করতে পারি তাহলে ভালো একটা ফলাফল আসবে। সো আমরা টার্গেট নিছি যে এডুকেশন লেভেলে যেন টেকনোলজিক্যাল স্কিলস গুলো আসে এবং সফট স্কিল গুলো ইনক্লুড হয় সেটার ব্যবস্থা করা। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বর্তমানে তো আসলে মানে আপনি একটু আগে যে বললেন যে এই ডিজিটাল ইকোনমিতে ওদের একটা আছে। তো মানে এটা আসলে আপনার কাছে কি কোনো এটার কোনো নির্ধারিত কোনো
যে আসলে ওরা কত হ্যাঁ, আয় আমরা করছে যদি দেখি একটা আনুমানিক বা এরকম কিছু? আহ, যদি একটা পেমেন্ট গেটওয়ে যেটা বলবো পেওনিরের ডাটা দেখি, তাহলে প্রতি বছর নিয়ার অ্যাবাউট 1 থেকে 1.5 বিলিয়ন ডলার দেশে আসে। আর আচ্ছা, বাকি নন আইডেন্টিফাইড ওয়েতে আরো অনেক আসে। আচ্ছা, এখন তো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, এখন আশা করছি যে সামনের বছর থেকে আমরা আইডেন্টিফাইড ওয়েতে করতে তাদের পারবেন। পুরাটা আয় বলতে পারবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর ওইটা তাহলে আর মানে যদি এটা আয়টা যদি আমরা আরো বাড়াতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে ওই যে আবার ওই কমিউনিকেশন স্কিল বা এই জিনিসগুলোতে আমাদেরকে আবার না, আরেকটু আয় যদি বাড়াতে চাই তাহলে দুইটা জিনিসের দরকার। একটা, শোনা বেসিক্যালি যাচ্ছে। আমরা দুইটা প্ল্যানে আগাতে চাই। একটা হচ্ছে যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সিং করছে তাদের জন্য, এবং যারা ফ্রিল্যান্সার হবে, যারা এক্সিস্টিং ফ্রিল্যান্সার আছে তাদের কিন্তু রেগুলার এবং এথিক্যাল প্র্যাকটিসের জন্য বেসিক্যালি আমাদের আমরা যারা রেগুলার প্র্যাকটিস করতেছি তাদের কে আমরা স্কিল আপগ্রেডেশন এবং মানে নতুন নতুন যে ধরনের স্কিল আছে মার্কেট প্লেসে সেগুলোর সাথে ইন্ট্রোডাকশন করাতে হবে। এবং এক জায়গাতে বা মার্কেট প্লেসে খালি অ্যাক্টিভ আর্নিং করলেই হবে না, দুই ধরনের আর্নিং আসলে রাখতে হবে, অ্যাক্টিভলি এবং প্যাসিভলি। কিছু মার্কেট আছে যেখানে আপনি অ্যাক্টিভ আর্ন করতে পারেন, কিছু মার্কেট প্লেস আছে যেখানে আপনি প্যাসিভ আর্ন করতে পারেন। সো ওয়ার্কের ট্রেন্ড এবং ট্রেন্ডিং প্রোডাক্টস এর সাথে তার রেগুলার বেস তাকে মেন্টরিং করা, এটা করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যারা নতুন তৈরি হবে তাদের জন্য শুরু থেকে ক্যারিয়ার ওরিয়েন্টেড এডুকেশনের প্ল্যান করতে হবে, যেন তারা খুব সহজে ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকতে পারে, ঢুকতে পারে। এটা ব্যবস্থা করা। আর তাহলে আরেকটা যেটা জানতে চাচ্ছিলাম যে মানে গ্লোবাল অনলাইনে যে আপনার লেবার সাপ্লাইয়ের যে র্যাঙ্কিং সেখানে বাংলাদেশের অবস্থানটা এইটা আসলে এই মুহূর্তে কোথায় আছে এবং কোন কোন দেশ বর্তমানে আমাদের যে ফ্রিল্যান্সার যারা তাদের জন্য সবচেয়ে বেশি সুযোগ তৈরি করে দিচ্ছে বা আমাদের বাংলাদেশি যারা ফ্রিল্যান্সার ওরা পাচ্ছে কোন দেশের কোন কোন দেশগুলোতে বেশি? আমি যদি বলি যে গ্লোবাল র্যাঙ্কিং হয় আসলে তিনটা ইন্ডেক্সের উপরে। একটা হচ্ছে আপনি কত কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে হুম, হুম। হায়ারিং রেট মানে কোয়ালিটেটিভ, এন্ড হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে আপনার আর্নিং এর উপর মেজার করে। সো এখন পর্যন্ত 2021 সালের পরে আমরা নতুন কোনো তথ্য দেখি নাই খুব একটা বেশি। সো হায়ারিং ইন্ডেক্সে কিন্তু আমরা খুব একটা ভালো না, আমাদের ফ্রিল্যান্সাররা ব্রিড করে অনেক, কিন্তু আমরা হায়ারিং ইন্ডেক্সে কিন্তু বেশ পিছিয়ে। আমাদের সংখ্যাগত এবং আর্নিং ইন্ডেক্সে আমরা বেশ আগানো। সেটা হচ্ছে সংখ্যাগত দিক দিয়ে আমরা দ্বিতীয়, এবং আর্নিং ইন্ডেক্সে এখন আমরা অষ্টম। সো আমি বলবো যে আর্নিং ইন্ডেক্সে যেহেতু এখনো পিছানো, সেই জায়গাটাতে আসলে নারিশমেন্টের দরকার। দরকার আছে। আচ্ছা, ধন্যবাদ। আহ সম্প্রতি আমরা যেটা দেখতে পেলাম যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কিন্তু একটা অ্যাকাউন্ট চালু করেছে। তো আপনার মতে এই উদ্যোগটা কতটা আসলে সহায়ক হবে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য, এবং অন্য ব্যাংকগুলো কি এ ধরনের সেবা চালু করা উচিত বলে আপনি মনে করেন কিনা? অলরেডি অন্যান্য ব্যাংকেও এই সেবা আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হচ্ছে 8 নাম্বার ব্যাংক। আচ্ছা, আমাদের প্রত্যেকটা বিএফডিএস এর ব্যাংকের সাথে ফার্স্ট এসেছে ব্র্যাক ব্যাংক, আচ্ছা, স্ট্যান্ডার্ড আচ্ছা, চার্টার্ড আচ্ছা, ব্যাংক রিসেন্ট এসেছে। এবং এটা আমাদের একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যে আমরা একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের সাথে হ্যাঁ, ব্র্যান্ডিং প্রোডাক্ট করতে পেরেছি। এক্স্যাক্টলি, সো বাকি ব্যাংকগুলোও এই সুবিধা চালু করার জন্য ব্যবস্থা করে রেখেছে। দেশের যতগুলো রিনাউন্ড ব্যাংক আছে সবার সাথে বিএফডিএস এই প্রোডাক্ট তৈরি করে দিয়েছে। সো ফ্রিল্যান্সাররা যেন সুবিধা পায় সেই ধরনের সকল কাজ আমরা তৈরি করে রেখেছি। এখন সামনে আরো কিছু জিনিস আছে, যেমন ওয়েলফেয়ার ম্যানেজমেন্ট, তাদের মেন্টর সাপোর্টের একটা প্ল্যাটফর্ম তৈরি করা, আরো কিছু মানে প্ল্যানিং আছে যেগুলো তাদের সাস্টেনেবল ক্যারিয়ার পাথের জন্য হেল্প করবে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আচ্ছা। তো এটার সাথেই আসছি যে যদিও যদি ফ্রিল্যান্সাররা ভালো উপার্জন করছে, কেউ না কেউ তো কেউ করছে, আহ, তো পেমেন্ট এবং ডলার যে ট্রান্সফারের সমস্যা এটা তো এখনো আমার মনে হয় যে একটা বড় চ্যালেঞ্জ। তো এই সমস্যার সমাধানটা এখনো মানে কেন পুরোপুরি হচ্ছে না, এবং গত 1 বছরে সরকারের যে নীতিমালা সেখানে কি কোনো ইতিবাচক পরিবর্তন এসেছে আপনার মনে হয়? আসলে আমি একটা কথা বলবো যে পেপাল নিয়ে যে কথাটা হয় সেইটার সাথে আসলে সরকারের মিটিগেশনের জায়গাটাতে বিশাল একটা সবসময় ব্যবধান থাকবে। তার কারণ আমরা হচ্ছে ছোট, একদম ক্ষুদ্র ইকোনমিক্যাল কান্ট্রি। হুম,
পেপ্যালের একটা সুবিধার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে পারি না, সেটা হচ্ছে 40% চার্জ ব্যাক পলিসির সাথে, যে অটো 40% টাকা আবার ব্যাক যাবে। সো আচ্ছা এই চার্জ ব্যাক পলিসির সাথে আসলে আমাদের ফিনান্সিয়াল গ্রোথ কতটা মানে সামঞ্জস্যপূর্ণ, এটা আমরা আসলে দেখতে পাই যে আমাদের ফিনান্সিয়াল গ্রোথের অবস্থা খুব বেশি ভালো না, যেটার কারণে কিন্তু অনেক কিছু এই যে চার্জ ব্যাক অটো ব্যাক হয়ে যাবে এটা আসলে সম্ভব না, কারণ আমাদের আচ্ছা সবকিছু কিন্তু ব্যাকের পলিসিতে একটা লিমিটেশন করা আছে। সো এইটা এই জায়গাটাতে আসলে মানে সামনে পলিসি হয়তো চেঞ্জ হলে বাকিটা আগানো সম্ভব। বাট বাই দ্য মিন টাইম পেমেন্ট পলিসির জন্য যে এখন অনেক টাইপের ওয়ে তৈরি হচ্ছে। সো পেপাল ইজ নট অ্যান ইস্যু, আপনি পেপাল অ্যাকাউন্টও বাংলাদেশি হয়ে ওপেন করতে পারবেন, সেই ব্যবস্থা বাংলাদেশে বিভিন্ন টাইপের এজেন্সি করে দিচ্ছে। সো আসলে আমি করতে চাই কাজ, এটা যার মনে আছে সে কাজ সে করতে কোনো না পারে। কোনো ভাবে ব্যবস্থা করেই নেবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তো আমি জানতে চাইছিলাম যে এই যে এআই এবং অটোমেশন এখন ফ্রিল্যান্সিং এ তো ইন্ডাস্ট্রিতে একটা বড় পরিবর্তন আনছে, তো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি এই প্রযুক্তিগত পরিবর্তনের জন্য আসলে তারা কি প্রস্তুত, নাকি আমরা এখন এটার কারণে আবার সুযোগ হারানোর একটা নতুন ঝুঁকি আমাদের তৈরি হবে? এমনিতেই আমাদের র্যাঙ্কিং, কমিউনিকেশন সবকিছুতে তো একটা ঝামেলা আছেই, তারপরে যে আবার এআই এবং অটোমেশন, সো এইটার প্রভাবটা আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা আসলে কিভাবে আমি কাজ যদি বলি করছে? যে আপনারা খুব একটা কমন দুইটা ওয়ার্ডের সাথে খুব পরিচিত, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেটিভ, এই দুইটা ওয়ার্ডকে যদি খুব ভালোভাবে ধারণ করা যায়, আচ্ছা ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশনের মার্কেট সব সময় বাংলাদেশ কেন হোল ওয়ার্ল্ডে থাকে। সো আমি যে মানুষ, আমি যে সৃষ্টির সবচেয়ে বড় উপহার, সেটাকে ইউজ করতে জানতে হবে, এআই কোনো আচ্ছা, ব্যাপার না। ব্যাপার না। এটা আচ্ছা, হলো সবচেয়ে বড় বা কথা। এটা শুনে খুব আমরা খুব ইন্সপায়ার ফিল করছি, কারণ এটাতে আসলে আমরা অনেকেই আমরাও অনেকের কাছে শুনি যে হ্যাঁ এটা করতে চাচ্ছে, তখন বলে, না এআই চলে আসছে, আর কোনো কিছু শিখে লাভ নাই, গ্রাফিক্স করে লাভ নাই। অনেকে এভাবে কিন্তু বলে থাকে, ডিসকারেজ করে থাকে। তো আপনার এই কথাটা অবশ্যই আমাদের যারা দর্শক যারা শুনবেন অবশ্যই অনেক মোটিভেশন পাবে আশা করছি। তো সবশেষে আমি জানতে চাই যে মানে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার ইকোনমি তার সামনে সবচেয়ে বড় যে বাধা সেগুলো কি? অলরেডি আমি জানি আপনি বলেছেন কিছু কিছু, কিন্তু যদি আপনাকে একটা ইন এ নাটশেল আমি বলতে পারি যে এই বাধাগুলো কি কি, যদি একটু পয়েন্ট আউট করে আমাদের জন্য বলেন, এবং এগুলো আমরা আসলে কতটা ইজিলি কিভাবে অতিক্রম করতে পারি, এটা একটু যদি একটা আমাদেরকে ধারণা দিতেন। আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ইজি, এই কথাটা, যে আমরা যে আচ্ছা কোনো জায়গাতে ইজি জিনিস খুঁজতে চাই, ইজিতে আর্নিং এক্স্যাক্টলি। করতে চাই, হ্যাঁ হ্যাঁ, ইজিতে র্যাঙ্কিং হতে চাই। আমাদেরকে যত মনে কম করতে হবে কষ্টে যে কাজটা করা যায় আমাদেরকে, হ্যাঁ, আমাদের হচ্ছে যায়। তো আমাদের ইচ্ছে এই এটা জায়গা এভাবে থেকে কাজ আসলে করে বের হয়ে মানুষের। এসে ফার্স্টেই এটা মাথায় নিতে হবে যে আমাকে আহ, অবশ্যই চ্যালেঞ্জ মিটিগেট করার যোগ্যতা হতে হবে, যে কোনো টাইপের চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ ধরেন, আমি যদি বলি যে ওয়ার্ল্ডের যত চ্যালেঞ্জ ক্রিয়েটেড বাই কিন্তু হিউম্যানই, তাই না, রাইট। অন্য কেউ কিন্তু না। না। সো আপনি এজ এ হিউম্যান হিসেবে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবেন, এটা হলো সবচেয়ে বড় কথা। আপনার নিজের উপরে কনফিডেন্স লেভেলটাই আসলে, বাঙালি হিসেবে যদি এটা বলি যে আমাদের কনফিডেন্সের মাত্রাটা কিন্তু অনেক কম। আমি নিজের উপরে বিলিভ করতে পারি না। যেদিন থেকে আমি নিজের উপরে বিলিভ করতে পারবো এবং আমাকে ক্রিয়েটিভ বা ইনোভেটিভ হিসেবে তৈরি করে নিতে পারবো, সেদিন ওয়ার্ল্ডের যে কোনো চ্যালেঞ্জই হোক না কেন, সেটা হিউম্যান ওরিয়েন্টেড চ্যালেঞ্জই, সো এটাকে আমরা ইজিলি পার করে যেতে পারবো। এবং আমার একটাই কথা, যে বিলিভ ইন ইয়োর সেলফ, এবং যেটা নিজে ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ এই জায়গাটাতে আসলে আমি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করছি, ওই জায়গাটাতে নারিশমেন্টের দরকার। দেখা যায় যে আমি হয়তো পছন্দ করতাম একটা সাবজেক্টে পড়ালেখা করতে, পড়ছি আরেকটা হ্যাঁ, সাবজেক্টে, তারপর কাজ করতে যাচ্ছি আরেকটা আরেকটা সাবজেক্টে। সাবজেক্টে। সো আমার কখনো, হ্যাঁ, মানে আমরা আমাদের নিজের কোনো ওন করি এরকম ট্র্যাকে কিন্তু নিজেকে বড় করি না। সো ওই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে, যে গতানুগতিক নিজের যে আমাদের যে নারিশমেন্ট, ইয়েটা সেটা থেকে বের হয়ে এসে হ্যাঁ, নিজের পছন্দ অনুযায়ী কাজ করতে হবে, যে যেটা আমাদেরকে ভালো এবং লাগে। এই জিনিসটা মনে রাখতে হবে, গ্রাফ কখনো স্মুথ হবে না। সো সো একটা জিনিস মনে রাখতে হবে যে লাইফের গ্রাফ আসলে কখনো স্মুথ হবে না,
এবং এই স্মুথ গ্রাফ কে চিন্তা করে যে আমার লাইফ সবসময় ভালো থাকবে না, লাইফের গ্রাফ সবসময় উপরে উঠবে, ফল করবে। সো এইটাকে মেনে যারা আগাতে পারবে তারা কিন্তু ইজিলি আগায় যেতে পারবে, সেটা যে টাইপের চ্যালেঞ্জেসই হোক না কেন। আপু, আমরা আরেকটু জানতে চাচ্ছিলাম, আপনি যে ব্যাংকগুলোর কথা বললেন, স্ট্যান্ডার্ড চার্টার্ডকে তো 8 নম্বরে বলেছেন, একটু যদি আর বা অন্য ব্যাংকগুলোর নাম আমাদের সাথে একটু শেয়ার করতেন। আচ্ছা, আমি শুরুতে বলি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইউসিবি, ইবিএল, এনআরবি, এনসিসি, এবি ব্যাংক, তারপরে হচ্ছে ইসলামী ব্যাংক, এবং আশা লাস্টে হচ্ছে এসসিবি। সো আরো কিছু ব্যাংক আসছে সামনে, আশা করি সবগুলাতেই আমাদের মোটামুটি প্রোডাক্ট তৈরি হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। আর আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে, যে টাকার অ্যামাউন্টে যে বাংলাদেশের যে ফ্রিল্যান্সার যে ইন্ডাস্ট্রিটা আছে, এটার মানে আনুমানিক কি, এটা যদি নাম্বার বলতে পারতেন, সংখ্যাটা, 100 টাকার কোটি, অ্যামাউন্ট। 100 কোটি 800 কোটি? টাকা, মানে আমার টাকাতে আসলে হিসাব নাই, ডলারেই হিসাব আমি করা ওটাভাবে হয় বলতে বেশি। পারবো না। হ্যাঁ, মানে বুঝতে আমরা পেরেছি। আসলে ডলারেই হিসাব করি। আচ্ছা। আর হচ্ছে এই যে মানে আমাদের তো আসলে একটু পলিটিক্যাল চেঞ্জ গেল, অনেক কিছুই গেল, বিশেষ করে গত 1 বছরে আপনার কাছে কি কি পরিবর্তন মনে হয়েছে, যে এই আমাদের ফ্রিল্যান্সিং মানে এই যে পলিটিক্যাল প্রভাব তো পড়ে আসলে যে কোনো কিছুর উপরেই, হ্যাঁ, সারা বিশ্বের অনেক কিছু থেকে আমরা বুঝতে পারছি যে এটার একটা প্রভাব আমাদের আসলে যেটা দেশের উপর হয়েছে সেটা পড়ছে। হচ্ছে আমাদের দেশের পলিটিক্যাল মুভমেন্টে আমরা যত না এফেক্টেড, তার থেকে বেশি এফেক্টেড হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্যাল মুভমেন্টের কারণে, কারণ হোল আচ্ছা। ওয়ার্ল্ডটা এখন অসুস্থ। প্রত্যেকটা দেশে একটা কেমন যুদ্ধ যুদ্ধ ভাব চলছে। সবাই আসলে খুব কম খরচে মানে টাকা জুগিয়ে রাখার চেষ্টা করছে, খুব কমে কিভাবে কাজ করানো যায়, খুব কম কাজ করা যায়। মার্কেটে এখন কাজের সংখ্যা ওভাবে করে নাই। সো এই জায়গাটাতে আসলে প্রবলেম হচ্ছে। বেসিক্যালি আমাদের দেশের পলিটিক্যাল মুভমেন্টের সাথে আমরা যত না ক্ষতিগ্রস্ত হই, বৈদেশিক পলিটিক্যাল মুভমেন্টের জন্য সবচেয়ে বেশি বেশি ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত হই। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে আমরা মানে একটা রিসার্চে আমরা দেখেছি যে ইউএস থেকে এখন ফ্রিল্যান্স ওয়ার্কিং যেটা, এটা আমাদের বাংলাদেশের কাছে আসছে বেশি। সো এটার পিছনে আসলে কারণটা কি, অথবা এটা সত্য কতটুকু? বেসিক মার্কেটটা, মানে আপনি যদি দেখেন যে আসলে কাজ কেন বেশি, কারণ হচ্ছে ইউএস এর মার্কেট প্লেস গুলো বেশি। আচ্ছা। অন্যান্য দেশের মার্কেট প্লেস গুলো আসলে এই যে ফ্রিল্যান্স ওয়েতে কাজ করার ধারণাটা কিন্তু ইউএস মার্কেট বেইজই আসলে হয়েছে ফার্স্টে। সো এটা মানে বাইরের দেশগুলোতে ছড়ায় এস্টাবলিশ হতে যেটুকু সময় লাগবে, আমরা এখনো জানি যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি যদি বলি সেটা হচ্ছে ইউএস। Yes. তারপরে যদি বলি চায়না আর ভারতকে, চায়না আর ভারতের ক্ষেত্রে আসলে কাজগুলো আসে না কেন, তার কারণ হচ্ছে আপনি দেখেন যে চায়না নিজের দেশের জনসংখ্যাই হচ্ছে 150 কোটি, 150 কোটি? ভারতের নিজের দেশের জনসংখ্যা হচ্ছে 150 কোটি, ওখান থেকে আসলে কাজ পাওয়ার কোনো সুযোগ নাই। নাই। সো যেসব জায়গাতে আসলে জায়ান্ট মার্কেটার্স তৈরি হয়েছে, তারা ওখান থেকে কাজ দিবে, এটা আসলে ব্যাপার। ডক্টর রহমান, আপনাকে আজকের আমাদেরকে যে আপনার সময় দেওয়ার জন্য এবং মূল্যবান আপনার যে মতামত, সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার যে দৃষ্টিভঙ্গি, আপনার অভিজ্ঞতা, আমাদের সবার জন্য সত্যি এটা খুব অনুপ্রেরণাদায়ক। তো সবাইকে ধন্যবাদ, আমার নিউ ভিউয়ের দর্শকদেরকে দেখার জন্য। আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।